পার্বত্য প্রবাহে নদী ক্ষয়কার্যের ফলে গঠিত যে বিভিন্ন ভূমিরূপ আছে তার মধ্যে প্রথমটি হলো আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। পার্বত্য প্রবাহে ভূমির ঢাল খুব বেশি হয়, আর সেটা যদি শুষ্ক অঞ্চল হয়, সেই শুষ্ক অঞ্চলে নদী নরম পাললিক শিলার উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হলে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশ তীব্রভাবে নিম্নমুখী ক্ষয় করে এবং খুব কম পার্শ্বক্ষয় হয়, নিম্নক্ষয় বেশি হয়। কারণ কি? কারণ হচ্ছে এটি শুষ্ক অঞ্চলে অন্তর্গত, আর এখানে বৃষ্টির অভাব হয়, বৃষ্টি হয় না, ফলে দুপাশের ভূমিক্ষয় হয়ই না একদম, কিন্তু নিচের দিকে ক্ষয় করে সংকীর্ণ ও গভীর উপত্যকা সৃষ্টি করে। আর এটা তখন দেখতে লাগে ইংরেজির আই আকৃতির মতো, তো একে বলা হয় আই আকৃতির উপত্যকা। আর এই শুষ্ক পার্বত্য অঞ্চলে আই আকৃতির নদীর উপত্যকা অত্যন্ত গভীর এবং সংকীর্ণ হলে তাকেই বলা হয় ক্যানিয়ন। কারণ ক্যানিয়ন শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ ক্যানন থেকে, যার অর্থ হলো নল। শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী যখন নরম পাললিক শিলার উপর দিয়ে প্রবাহিত হয় তখন বৃষ্টির অভাবে উপত্যকার পার্শ্বক্ষয় প্রায় হয় না, তীব্রভাবে নিম্নক্ষয় করতে থাকে। ক্রমশ উপত্যকাটি গভীর এবং সংকীর্ণ হয়ে নলের মতো আই আকৃতির ক্যানিয়ন সৃষ্টি করে। পরের ভূমিরূপটি হলো ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। অন্যদিকে এই অঞ্চলটা যদি আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলের মধ্যে হয়, তো আর্দ্র পার্বত্য অঞ্চলের নদীতে জলের পরিমাণ খুব বেশি থাকে। উপত্যকার দুপাশে কঠিন শিলাস্তর থাকার জন্য পার্শ্বক্ষয় একদমই হয় না, হলেও খুব কম হয়, কিন্তু প্রবল বেগে নিম্নক্ষয় করতে থাকে। ফলে উপত্যকাটি গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজির ভি আকৃতির মতো উপত্যকা সৃষ্টি করে। আর এই ভি আকৃতির নদী উপত্যকা খুব গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। যেমন নেপালের কালীগণ্ডকী নদীর উপত্যকা, এটা এত গভীর এবং এত সংকীর্ণ যে এখানে দিনের আলো প্রবেশ করতে পারে না, ফলে এটা সারাক্ষণ অন্ধকার বিরাজ করে। এই জন্য এর অপর নাম হয়েছে আন্ধাগালচি গিরিখাত। এটি হলো পৃথিবীর গভীরতম গিরিখাত। অতএব শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয় ক্যানিয়ন, আর আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয় গিরিখাত। পরের ভূমিরূপটি হলো শৃঙ্খলিত শৈলশিরা। প্রথমে জানা দরকার যে শৃঙ্খলিত বা ইন্টারলকিং মানে কি, এটি দেখতে কেমন হয়। এটা দেখতে এরকমই হয়, পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। শৃঙ্খলিত বা চেন বা ইন্টারলকিং একেই আমরা বলে থাকি। এই পার্বত্য অঞ্চলের কোনো উপত্যকার দুপাশে দুদিক থেকে শৈলশিরার উত্তল অভিক্ষিপ্তাংশগুলি বা স্পারগুলি পরস্পরের দিকে যদি নেমে আসলে নদীর উজান দিকের অংশকে আড়াল করে দেয় এবং এমন বাধা সৃষ্টি করে যে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। মনে হয় যেন শৈলশিরাগুলি এসে এই উপত্যকাতে পরস্পরের সঙ্গে এসে যুক্ত হয়েছে। আর এইগুলোকেই বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। খরস্রোত বা র্যাপিডস, নদী তার প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করলে নদীর জল তীব্র স্রোতের সঙ্গে যখন প্রবাহিত হয় সিঁড়ির মতো ধাপে 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 নেমে প্রবাহিত হয়। এই ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলা হয় র্যাপিডস বা খরস্রোত। পরের ভূমিরূপটি হলো জলপ্রপাত বা ওয়াটারফলস। নদীর গতিপথে বা ঢাল খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে নিচে সরাসরি পতিত হলে তাকে জলপ্রপাত বলা হয়। বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো সাল্টো অ্যাঞ্জেল, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো কর্ণাটকের ভারাহি নদী কুঞ্চিকল জলপ্রপাত। তারপরের ভূমিরূপটি হলো প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোতের আঘাতে, প্রস্তর খণ্ডর আঘাতে ও জলের যে ঘূর্ণি সৃষ্টি হয়, ঘূর্ণির মাধ্যমে যে বিশালাকার হাড়ির মতো গর্ত সৃষ্টি হয় তাকেই বলা হয় প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। পরের ভূমিরূপটি হলো মন্থকূপ বা পট হোল।
নদী বাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদীর তলদেশের নরম শিলায় আঘাত করে। প্রথমে ছোট ছোট গর্ত সৃষ্টি করে, এরপর ছোট ছোট নুড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় করতে করতে গর্তকে আরো বড় করে দেয়, গভীর এবং মসৃণ করে ফেলে। নদীর অবঘর্ষ ক্ষয়ের প্রক্রিয়ায় নদীর তলদেশের যে ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্ত সৃষ্টি করে তাকেই বলা হয় মন্থকূপ। এর পরিধি কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। একসঙ্গে যদি এই অসংখ্য পটহোল দেখা যায় তাহলে সেটাকে বলা হয় পটহোল কলোনি। এর মাধ্যমে নদীর গভীরতা অনেকটাই বৃদ্ধি পায়।